নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌমিক। আজকে 16 তারিখ শনিবার সকালে ভিডিওটা শ্যুট করছি। কাল শুক্রবার যেহেতু শনি রবি ছুটি আছে, ওই জন্য কালকে আর আমি করিনি। আজকে করছি নেক্সট উইকের জন্য, অর্থাৎ 18ই মার্চ থেকে 22শে মার্চ, অর্থাৎ 5 দিন আছে। কিন্তু তারপরের সপ্তাহ আমাদের 3 দিন, অর্থাৎ শনি রবি সোম 3 দিন ছুটি আছে। তারপরের সপ্তাহ মানে নেক্সট উইকের পরের উইকে শনি রবি সোম 3 দিন ছুটি। সোমবার হচ্ছে হোলির জন্য, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন হবে, আবার শুক্রবার গুড ফ্রাইডে, শনি রবি। অর্থাৎ মার্চ মাসের লাস্ট উইকটা 3 দিনের। অ্যাডভান্স আগে বলে দিই যে 3 দিনের যে উইক, অর্থাৎ 3 দিন মানে নেক্সট উইকের কথা বলছি না আমি, তার মধ্যে তো যেমন 3টে ভিডিও না রাখবো সেটা আলাদা। অ্যাডভান্স আমি বলছি যে নেক্সট উইকটা যে 3 দিনে, মানে নেক্সট উইকের তারপরের উইক, লাস্ট উইক, মার্চের লাস্ট উইক যে 3 দিনের, সেই 3 দিন মনে হচ্ছে 3 দিন, কিন্তু 3 দিনে আমার ধারণা ভালো মতো ধামাকা হবে। কোন দিকে কি ধামাকা হবে এখনও জানি না বা কনফার্ম নই, কিন্তু ধামাকা হবে 3 দিনে। ঠিক আছে। বিশেষ করে হচ্ছে 26 তারিখ, অর্থাৎ মঙ্গলবার, একটা বিগ ডে হলেও হতে পারে, একটা সম্ভাবনা আছে বিগ ডে হলেও হতে পারে। এবারে আজকে ভিডিওটা হয়তো একটু বড় হবে, একটু দেখবেন, স্ক্রিপ্ট করবেন না, তাহলে কিন্তু আপনাদেরই প্রবলেম হবে। পুরোটা দেখুন, এমন কিছু বিশাল ভিডিও করব না, কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্টেন্ট জিনিস। যারা অতীতে ভিডিওগুলো স্কিপ না করে দেখেছেন এবং যারা পোর্টফোলিও ফাঁকা করেছেন, তাদের অনেকের মেসেজ আমার এসছে, তারা খুব খুশি। ঠিক আছে। আবার অনেকে বলছেন দাদা মনে হয়েছিল করব, কিন্তু বিশ্বাস করতে পারেনি, স্বাভাবিক। তো তারা এখন কি করবেন সেটাও আমি বলব। পার্ট বাই পার্ট আমি আসছি, সব ব্যাপারেই আসছি, যতটুকুনি আমার মনে হয়। আবারও বলছি, এটা আমার নিজস্ব যেটা ধারণা, আমি সেই হিসাবেই বলছি। আমি ভুল হওয়ার সম্ভাবনা আমি প্রত্যেকটা সময়ই বলি 99%, কিন্তু 1%ও ঠিক হতে পারি। তার একটা প্রমাণ অলরেডি পাওয়া গেছে। তো যাই হোক, আমি চেষ্টা করি আমি বেস্ট যেটা সেটাই দেবার, এবং আমি নিজে যাই করি আমি সেটাই বলি। মানে এরকম নয় যে আমি নিজে একরকম বললাম এখানে আর এক রকম বললাম, সেরকম আমি করি না। হ্যাঁ, কি হয় অনেক সময় আমি এখানে একটা বলছি, মার্কেটে যাচ্ছি সোমবার দিন বা তার পরের দিন, এবার তার পরের দিন গিয়ে যদি ডেটাটা চেঞ্জ হয়ে যায়, তখন তো আমাকে চেঞ্জ হতেই হবে। তখন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে মোটামুটি বলি, যা বুঝতে পারি মোটামুটি বলি, মানে যেটা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ। আর যেটা তো পেইড গ্রুপ, সেটা তো সাথে থাকি অল টাইম, সেটা ছেড়ে দিই। আর ইউটিউব যেহেতু ভিডিওটা আমি সপ্তাহে 3টে করে করি, তখন ইউটিউবে ভিডিওটা তো আপলোড করা সম্ভব হয় না। পরবর্তী সময় এসে আমি যেটা বোঝার আমি বলে দিই। যাক, এবার পার্ট বাই পার্ট মার্কেটের কথায় চলে আসি। ফার্স্ট হচ্ছে মার্কেটকে আমি সেল অন রাইজ এখন দেখছি। মার্কেট বলতে নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ, স্মল ক্যাপ, চারটেকেই আমি সেল অন রাইজ দেখছি। মানে ওপরে গেলে সেলিং প্রেশার আসবে। এবং আমি বারবার বলেছিলাম, নিফটি বা ব্যাঙ্ক নিফটি বা স্টকগুলোকে যদি ওপরের দিকে যেতে হয়, তাহলে ওপর থেকে সাপ্লাইটা কে করছে, মানে ওপর থেকে কে বেচছে। ওই যে কিছুদিন যে ভোলাটিলিটি হচ্ছিল, আমি বারবার ভিডিওয়ে বলেছি যে তাহলে ওপরে বেচছে কে। আমি যদি জানি যে আমার কোনো স্টক 200 টাকায় কেনা আছে, সেই স্টকটা 250 টাকা হয়ে যাবে 1 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে, তাহলে আমি কি পাগল আমি সেল করে দেবো? যেখানে আমরা মোটামুটি মার্কেট কন্ট্রোল করি, মানে আমরা মানে আমি বড়দের কথা বলছি, মানে যারা মার্কেট কন্ট্রোল করে তারা যদি জানে যে 2-3 মাসে অনেকখানি উঠে যাবে স্টকগুলো, তাহলে কি তারা সেল করে দেবে? মানে উপরে বাল্ক সেল করবে? মানে সেল করছে বলেই, সাপ্লাই আসছে বলেই তো মার্কেটটা পড়ে যাচ্ছিল। আবার নিচ থেকে তারা কিনে নিচ্ছে কম ভলিউম বা গ্যাপ আপ দিয়ে মার্কেটটাকে আবার কিনিয়ে দিচ্ছে। এইটা একটা
ইন্ডিকেশন ছিল এবং আপনাদের আমি বারবার এই ইন্ডিকেশনের কথা আমি বলেছি, এই কথাগুলোই বলেছিলাম। সেকেন্ড হচ্ছে নিফটি ব্যাংক নিফটি দেখে আমরা লাফালাফি করি। নিফটি ব্যাংক নিফটিকে একটা জায়গায় ধরিয়ে রেখেছে এবং নিফটি ব্যাংক নিফটিকে ধরার জন্য 4-5টা স্টককে ধরে রাখলে না। এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স, ওদিকে ইনফোসিস, টিসিএস, এই 4টে এলটি একটু আধটু হলেও হলো, না আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, রিলায়েন্স, ওদিকে হচ্ছে ইনফোসিস, টিসিএস, এই 5টা শেয়ারকে যদি ধরে রেখে দেয় তাহলে বাদ বাকি সেল অফ হচ্ছে হোক। আমরা তো এই 5টা স্টককে ধরে রেখে, 5টা স্টককে ধরে রাখার ক্ষমতা তো বড়দের থাকতেই পারে, তাদেরকে উপরে তুলে রাখলো, তাহলে কি হলো, ইন্ডেক্সটাকে বুঝতে দিচ্ছি না। এইদিকে ভেতর ভেতর ওরা কি করছে, ক্যাশ স্টক বেচতে শুরু করছে, অন্য স্টক বেচছে, ওই জন্য ওভারঅল মার্কেটের স্ট্রাকচার বোঝা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছিল যে রিটেল ইনভেস্টার যারা, তাদের পোর্টফোলিও কিন্তু লাল হচ্ছে, প্রতিদিনই রেড হচ্ছে। এটা হচ্ছে একটা ওদের ট্র্যাপ করার একটা পদ্ধতি, যে পদ্ধতিটা অ্যাপ্লাই ওরা আগেও করেছে, বর্তমানেও করছে। আর ভোলাটিলিটিটা মারাত্মক হয়ে যাচ্ছে, মানে কেউ যদি শর্টও করে বুঝে, তারও পয়সা খাচ্ছে, স্টপ লস হিট করাচ্ছে। আবার কেউ যদি কল বাইও করে, তারও স্টপ লস হিট করাচ্ছে। তাহলে এই সময় কি করতে হবে, এই সময় একদম সঠিক এন্ট্রি এবং সঠিক এক্সিট। আর সব থেকে বড় কথা হচ্ছে পয়সা পেলে পয়সা নিতে হবে অপশানে। আমি বারবার বলেছি, একটাই আমার কথা বলে এসেছি যে পোর্টফোলিও ফাঁকা করে দিন, অপশানে কাজ করুন, পয়সা পেলে পয়সা নিন। এর বাইরে আমি কিন্তু কোনো কথাই বলিনি। লাস্ট 1-1.5 মাস ধরে কিন্তু আমি বারবার এই কথাটাই বলে এসেছি, এখনও এই কথাটাই প্রযোজ্য, এখনও। এইবার বলি যে ভোলাটিলিটি যেটা আছে, এটা আরও হয়তো বাড়বে, আরও বাড়বে। আজকে শনিবার দিন ভোটের ডেট ডিক্লিয়ার আছে, আজকে সম্ভবত দুপুরবেলা ডিক্লিয়ার হবে। ওটা কিন্তু আলাদা। এবং আরেকটা কথা বলছি, এই যে নিউজ আসছে, বিভিন্ন নিউজ, সেই নিউজ আপনারা জানেন, অনেক ইউটিউব থেকে শুনেছেন, সেই নিয়ে আমি আর মানে এক্সট্রা কিছু বলছি না। কিন্তু এই নিউজ কিন্তু আসতে থাকবে এবং নিউজ কারণেই দেখবেন দুমদাম পড়ে গেল, ফট করে কিছু উঠে গেল, এরকম চলবে। নিউজ কিন্তু একটা কাজ দেবে। কিন্তু আবারও আমি বলেছিলাম, এটাও আমি বারবার ভিডিও বলেছি, কেউ যদি মারা যায়, মারা গেল, কারণটা যা খুশি হোক, লোকটা মারা গেল, কিন্তু কিভাবে মারা গেল, কিভাবে, কারণটা সে ছাদ থেকে পড়ে, জলে ডুবে, ট্রেনে কাটা পড়লো, সেটা অন্য কথা। কারণ মার্কেট যা খুশি তৈরি করে দিতে পারে। আজকে যদি মার্কেটকে 24,000-25,000 নিয়ে যাওয়ার থাকতো এখনই, তাহলে কিন্তু মার্কেট এই যে নিউজ আসতো, এগুলো কিছু এসে যেত না। আবার যদি মার্কেটকে নিচে ফেলার থাকে, তাহলে একটা ছোট নিউজ যেটা কোনো এফেক্ট হওয়ার কথা না, সেটাও দেখবেন বড় এফেক্ট নিয়ে নিয়েছে। এগুলো হচ্ছে বোকা বানানোর পদ্ধতি, আর কিচ্ছু না। আসলে মার্কেট ফেললে কিছু তো একটা কারণ দেখাতে হয়, তাই বিভিন্ন কারণ সামনে চলে আসে। আর মিডিয়াও আছে। আমি একটা অবাক লাগে, আপনাদেরকেও আমি দেখি, মিডিয়ায় যে বলে সবসময় তো বাই বলছে, এইখানে মার্কেট পড়ে গেলেও কিনতে বলে, মার্কেট উপরে গেলেও কিনতে বলে। আরে বাবা, তাহলে তোমরা বেচতে বলো লোককে। আমি পেপারে প্রফিট দেখছি, পেপারে লস দেখছি, আমার লাভ কী হচ্ছে? মানে মিডিয়া চ্যানেল কি বলছে যে আজকে এইখানে অনেক বেড়ে গেছে, এবার আপনারা এখানে এক্সিট করে ক্যাশ হাতে রেখে দিন। সবসময় পড়ে গেলে বলছে বাই, আরও পড়লে আরও বাই, আরও পড়লে আরও বাই, ওপরে উঠছে বলছে ব্রেকআউট, আবার বাই, আবার উঠছে আবার বাই। এরকমভাবে তো আমি জানি না কীভাবে হয়। যাই হোক, ওদের ব্যবসা চালাতেই হবে। বিভিন্ন ওদেরও কিছু কিছু কারণ থাকে বলার, কিছু করার নেই। কারণ বহু স্ক্যামে কিন্তু মিডিয়ার লোকজন জড়িয়ে গেছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে। এবং বিশেষ করে সেবি অ্যানালিস্ট যারা, তারাও কিন্তু জানেন কীভাবে জড়িয়ে আছে। সেই সব নিয়ে আর বাড়াচ্ছি না, এখন বড় করছি না। তো এবার হচ্ছে, যারা পোর্টফোলিও ফাঁকা করেছেন, মেসেজ করেছেন, খুব ভালো। কিন্তু যারা এখনও পোর্টফোলিও ফাঁকা করেননি, তারা কি করবে? এর মধ্যে আপনাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে
বৃহস্পতিবারে কি সুন্দর একটা বাউন্স চলে এলো, তাহলে কি লো হয়ে গেল, ছোট ছোট স্টকের লো হয়ে গেল? আমার মনে হয় যদি আপনি ছাদে উঠেন, কোনো একটা ক্যাম্বিস বলকে ওপর থেকে ফেলে দেন, মাটিতে যখন পড়বে, মাটিতে কি জাস্ট পড়ে দাঁড়িয়ে যায়? কখনো দাঁড়ায় না। কি হয়? মাটিতে পড়ে একটু লাফায়। আমার মনে হয়, আমার ধারণা এটা সেই রকম, অর্থাৎ এটা একটা টেকনিক্যাল বাউন্স। এখনো হয়তো পড়বে, সম্ভাবনা আছে, আমার ধারণা সম্ভাবনা আছে। তাহলে এখন যারা প্রফিট পুরো বুক করে নিয়েছেন বা কিছু লস বুক করেছেন, পোর্টফোলিও ফাঁকা করে রেখেছেন, তারা কিন্তু এবার স্টক কি কিনবেন সেগুলো বাছা শুরু করুন, যেটা আমি শুরু করেছি। আমি কি কিনবো না কিনবো আমি কিন্তু বাছা শুরু করেছি, কিচ্ছু কিনিনি, বাছা শুরু করেছি। আমার মনস্থির করেছি আমি কোনগুলো কিনবো না কিনবো, আমি সেগুলো বাছা শুরু করেছি। এবার আপনারাও আপনাদের মতো বাছুন, চারদিক দিয়ে দেখে শুনে একটা তৈরি করুন। তারপরে কি হবে, ওই স্পেসিফিক স্টকগুলো যখন মার্কেট আবার মিড ক্যাপ স্মল ক্যাপ অনেকখানি পড়ে গেল একদিনে, তখন অল্প কিনলে, আরও পড়লো তখন অল্প কিনলে, দেখে দেখে পার্ট বাই পার্ট কিনুন। কিন্তু নিজেদের কোনগুলো স্টক আপনারা কিনবেন সেগুলো নিজেরা বাছুন। এটা হচ্ছে যারা পুরো ফাঁকা করে এখন বসে আছেন। আর যারা এখনো ফাঁকা করতে পারেননি, ঠিক আছে, তাদের এই জায়গায় ফাঁকা করলে অনেকটা লস হয়ে যাবে। অর্থাৎ আপনাদের এখন কিছু, আমার মনে হয় না কিছু করার আছে। এখন আপনাদের চুপ করে বসে থাকতে হবে, টাকা জোগাড় করতে হবে। আরও অনেক নিচে পড়লে আপনাদের স্টকগুলো, তখন আপনাকে হয় অ্যাভারেজ করতে হবে, অথবা যদি অবশ্যই ফান্ডামেন্টাল ভালো স্টক হয় অ্যাভারেজ করবেন, নাহলে চুপ করে বসে থাকতে হবে। যদি ওপরে ওঠে, কষ্ট পান বা পরবর্তীকালে প্রফিট পান, তাহলে এক্সিট করবেন। এখন নতুন করে যাদের 30% পোর্টফোলিও পড়ে গেছে, তাদের আমার মনে হয় না এখন আর ফাঁকা করে কোনো লাভ হবে বলে। কারণ কি, আবার একটা বাউন্স হবে, মানে 1-2 দিনের আগের মতো মনে হবে যা আমার হাত দিয়ে বেরিয়ে চলে গেল, ধরে রাখলেই ভালো। সেই জন্য তাদের এখন হচ্ছে টাকা জোগাড় করে ওই যে স্টকগুলো আছে, যেগুলো ভালো ফান্ডামেন্টাল স্টক, সেগুলো যখন আরও অনেকটা নিচে পড়বে, বিশেষ করে অনেকটা বলতে ধরুন সেটা আরও 10-15% পড়ে গেছে, তখন অল্প কিছু ঢুকলে, আরও যদি 15% পড়ে যায়, তখন আরেকটু বেশি কোয়ান্টিটিতে ঢুকবে। পিরামিড স্ট্রাকচারে ঢুকতে হবে মানে হচ্ছে, ধরে নিন আপনার এখন প্রথমে 10% পড়লো, প্রথমে আপনি নিলেন হচ্ছে 100টা শেয়ার, উদাহরণ দিয়ে বলছি, তারপরে আরও 10% পড়লো, ঠিক আছে, তখন আপনি কিন্তু 100 জায়গায় 150 স্টক নিলেন। আরও 10% যদি পড়ে, তখন 200 স্টক নিলেন। মানে আমি জাস্ট উদাহরণ বলছি, 10 করে পড়বে আমি বলছি না, উদাহরণ বলছি। কিন্তু ভালো স্টকের জন্য, ফান্ডামেন্টাল ভালো স্টকের জন্য, তার জন্য এইটা করতে পারেন। আর যারা পোর্টফোলিও ফাঁকা করে রেখেছে, তারা কিন্তু স্টক বাছা শুরু করে দিন, কোন স্টক নেবেন। বিশাল বড় পোর্টফোলিও করবেন না, 8-10টা স্টক থাকলে এনাফ, এর বেশি করার দরকার নেই। বাঁচতে থাকুন, অসুবিধে নেই। তারপরে মার্কেট যখন পড়বে, ওই স্টকগুলো যখন পড়বে, তখন অল্প করে কিনবেন, পিরামিড আকারে কিনবেন, তাতে যতটুকুনি কেনা যাবে, অসুবিধা নেই। আমরা কেউ জানি না কোথায় গিয়ে লো করবে, আমরা কেউ জানি না এটাই লো হয়ে গেছে। এটা একটা অনুমান ভিত্তিক আমি বলছি। এটা গেল পোর্টফোলিও যারা ফাঁকা করেছেন এবং যারা করেনি তারা কি করবে। এরপর হচ্ছে বর্তমানে যেটা আরেকটা মেন জিনিস, সেটা হচ্ছে যারা শর্ট করে কাজ করতে পারে, তাদের তো খুব ভালো পয়সা আসছে। কিন্তু এই জায়গাটাই কিন্তু বলছি, সেটা হচ্ছে সঠিক এন্ট্রি আর এক্সিটটা যেন করতে হবে। মানে এইটাই উচিত। আপনি পুট কিনলেন বা শর্ট করলেন, যদি সঠিক জায়গায় এক্সিটটা না করেন, তাহলে দেখবেন ওই আবার একটা বাউন্স মারলো না, এবং চারদিকে টিভিতে বলা শুরু করলো লো হয়ে গেছে, আপনার হাত থেকে কিন্তু পয়সা নিয়ে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ খুব কুইক কাজ করতে হবে। যদি কুইক কাজ করতে পারেন, যদি সেই ক্যাপেবিলিটি আপনার থাকে, তাহলে কাজ করুন, আদারওয়াইজ কাজ করবেন না। অল পুট ফিউচার তো নয়, কাজ করবেন। আর যারা ক্যাশে কাজ করেন, মানে ভাবছেন ক্যাশে শর্ট করে ইন্ট্রাডে করব, তারা কিন্তু করবেন না।
ক্যাশে যদি ভাবেন ইন্ট্রাডে করে বেরিয়ে যাব, আপনি দেখবেন 10 দিনের মধ্যে 8 দিনই আপনি লসে থাকবেন। ক্যাশে ইন্ট্রাডে কাজ করবেন না, শর্ট করেও করতে যাবেন না, লং করেও করতে যাবেন না। ইন্ট্রাডে ক্যাশ কিনে যারা কাজ করেন, ইন্ট্রাডে করেন, তারা করবেন না। সুইং ট্রেড এখন করবেন, ফেসে যাবেন, বাউন্স দেখাবে, পরের দিন পড়ে গেল। এবার কী হবে, সকালবেলা পরের দিন গ্যাপ ডাউন খুলে দিল, 6% গ্যাপ ডাউন, আপনি ওখানে গিয়ে সেল করতে পারবেন? দেখবেন সেল করতে করতে আরও 2% নিচে, মানে 8% নিচে সেল করবেন, দেখবেন আর একটু না হয় দুম করে আরও 2% কভার করে দিল, আপনার পয়সা নিয়ে চলে যাবে। অর্থাৎ ক্যাশে কাজ করা যাবে না। এখন অনলি কাজ করার পদ্ধতি হচ্ছে অপশানে, কল আর পুট, মানে খুব কম কোয়ান্টিটি নিয়ে কাজ করবেন, পয়সা পেলে এক্সিট করবেন যারা পারবেন, আর না হলে সাইড লাইনে বসে থাকুন, কোনো অসুবিধে নেই। এই ফেজটা আবার কাটবে, আবার ভালো হবে। আমি আবারও বলছি, নিফটি 24, 25, 30 হাজারও যাবে। মিড ক্যাপ অনেক, সব মিড ক্যাপ বলছি না, মিড ক্যাপ ইন্ডেক্স ভালো স্টক আবার নতুন হাই করবে। ব্যাঙ্ক নিফটি 50 হাজারও ছোবে, 70 হাজারও ব্যাঙ্ক নিফটি ছোবে, কিন্তু তার জন্য টাইম লাগবে। এখন সেই সময় নেই, এখন মার্কেট কারেকশান দেবে এবং এটা হওয়াটা উচিত। মার্কেট কিন্তু ক্র্যাশ করেনি, মার্কেট কারেকশান দিচ্ছে, এটা টেকনিক্যাল কারেকশান। ভয় পাবার কিছু নেই, হয়তো আরও নিচের দিকে আসতে পারে, কিন্তু ভয় পাবার কিছু নেই। ফান্ডামেন্টাল যে স্টকগুলো ভালো, সেগুলো আবার নতুন দাম তৈরি করবে। আপনাদের সাথে সময় কিছু নিয়ে নেবে। আর যেগুলো বাজে ফান্ডামেন্টাল স্টক, তাদের মধ্যে অনেকে কিন্তু আর পুরোনো দামে যাবে না, এটাও ধরে রাখতে পারে। এবার সেটা সময় বলবে কোনটা ভালো কোনটা খারাপ। এবারে আসি হচ্ছে আর একটা জিনিস, নিফটির মধ্যে আমি যেটা দেখেছি, নিফটিতে কিন্তু উইকলি একটা RSI ডাইভারজেন্স হয়েছে, এটা কিন্তু ক্ষতিকারক। এবারে নিফটি ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো অ্যাপ্রক্স আমি বলছি, তারপর আমি স্টক আর কয়েকটা ইন্ডেক্সেরটাও বলবো। ফার্স্ট হচ্ছে নিফটি, আমি আগে বলে দিই, নিফটি ক্যাশে ক্লোজ দিয়েছে শুক্রবার 22,023, রেজিস্ট্যান্স হচ্ছে বাই ক্লোজিং 22,256, বোল্ড করে রাখুন 22,256 ক্লোজিং বেসিস, ভালো মতো রেজিস্ট্যান্স। নিচের দিকে সাপোর্ট কি আছে 21,820, এটাও একটা ভালো সাপোর্ট। এই 21,820 নিচে যদি নিফটি ক্লোজ হয়, তাহলে আমি নিফটিকে 21,560, 21,400 এবং 21,270 এই অবধি আমি দেখছি। এবং যদি মোটামুটি 21,820 নিচে ক্লোজ হয়, তাহলে 21,270, 300 হয়তো এই মাসেই দেখিয়ে দিতে পারে, মেবি, সম্ভাবনা আছে, কনফার্ম নই, সম্ভাবনা আছে, দেখিয়ে দিতে পারে। ব্যাঙ্ক নিফটি হচ্ছে 46,594, রেজিস্ট্যান্স হচ্ছে 47,000 বাই ক্লোজিং, 47,000 উপরে গেলে আবার উপরের দিকে মুখ দেবে। আর নিফটি 22,256 উপরে গেলে আবার কিছুটা উপরে যেতে পারে, গিয়ে আবার আমি বলবো 400 এরকম জায়গা বা রেজিস্ট্যান্স, সেটা পরে বলবো। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের হচ্ছে স্ট্রং সাপোর্ট আছে 46,200, এই 46,200 যদি ভেঙে ক্লোজ দেয়, তাহলে 45,650 এবং 45,145 থেকে 45,050 এই লেভেল অবধি আসতে পারে ব্যাঙ্ক নিফটি। এই পুরোটাই আমি বলছি হয়তো মার্চ মাসে হতে পারে, যদি 21,820 নিচে নিফটি ক্লোজ দেয়, বিশেষ করে 2 নাইট ক্লোজ দেয়। আর ব্যাঙ্ক নিফটি 46,200 নিচে যদি 2 নাইট ক্লোজ দেয়, তাহলে আসার সম্ভাবনা প্রবল। ওপরের দিকে ওই দুটো ফিগার বলে দিয়েছি, ওই দুটো ফিগারের উপর যদি ক্লোজ দেয়, তখন আমি আবার ভিডিওতে বলবো ওপরের দিকে কি হবে না হবে। স্টকের দিকে হচ্ছে রিলায়েন্স মনে হচ্ছে 2700 কাছাকাছি আসতে পারে, SBI 700 অথবা 675 কাছেও আসতে পারে। অটো ইন্ডেক্স কিন্তু খুব খারাপ দেখতে পাচ্ছি, অলরেডি অনেকটা সেল আপ হয়ে গেছে, যেহেতু ভিডিও আমি করতে দেরি হয়, মানে কি বলবো, মার্কেট আওয়ার্সে নয়, তো ওই জন্য অটো ইন্ডেক্সটাও খারাপ দেখছি, মেটাল ইন্ডেক্সটাও খারাপ দেখছি। আর মিড ক্যাপের দিকে যদি 45,200, 300 সামথিং মনে হয় লো করেছিল, 45,200 মিড ক্যাপ যদি হোল্ড করতে পারে তো ঠিক আছে, আর যদি হোল্ড না করতে পারে তাহলে 42,000-এর কাছে কিন্তু মিড ক্যাপ আসতে পারে।
স্মল ক্যাপও একই, মিড ক্যাপ পড়লে স্মল ক্যাপও পড়বে। এই হচ্ছে ওভারঅল পিকচার। আমি ব্যক্তিগতভাবে আমি এখনও মানে নিচের দিকেই দেখছি, ওপরের দিকে আমি এখন আর নতুন করে কিছু আপাতত দেখছি না। যদি চেঞ্জ হয় তখন নিশ্চয়ই আমি নিজেকে চেঞ্জ করব, কারণ মার্কেট সুপ্রিম, মার্কেট চেঞ্জ হলে আমাকেও চেঞ্জ হতে হবে। এইটুকুনি থাকছে। তবে যা যা বললাম যদি পুরো ভিডিওটা দেখেন ভালো করে, একটু আজকে অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু ওভারঅল যে আমি মানে প্ল্যানিংটা করে দিলাম সেইভাবে এগোতে পারলে হয়তো 20 মিনিটের ভিডিওটাই আপনাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে, যেটা অতীতে যারা যারা শুনেছেন তাদের বেঁচেছে। আর একটু লাইক শেয়ার করুন। আজকে যদি একটু বেশি করে শেয়ার করতেন, হয়তো যাদের পোর্টফোলিও বিক্রি করে টাকাটা বেঁচেছে, হয়তো এই সংখ্যাটা আরও অনেক বেশি লোকের হয়তো হতে পারত। তো আজকে এখানে শেষ করছি, আশা করছি ভালো থাকবেন। আমি নেক্সট আবার সোমবার দিন ভিডিও করব, আপডেট বলবো কি হবে না হবে, আমার যেটুকুনি জ্ঞান সেটুকুনি বলবো। আর আবারও বলছি, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ আমি যাই এখানে বলি না বলি এটা আমার নিজস্ব মত, নিজস্ব চর্চা। ওই জন্য আপনারা যা ডিসিশান নেবেন নিজেরা ভেবেচিন্তে নেবেন এবং সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে পরামর্শ করেই নেবেন। এখানে শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন।